আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করতেছি তোমরা ভালোই আছো। শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। এই নিয়ে তোমরা অনেকে টেনশনই আছো, সেটা আমি বুঝতে পারি। তবে আমি বলবো তোমাদের এত টেনশন করার প্রয়োজন নাই। নিজের কাজটা অর্থাৎ নিজের পড়াশোনাটা তুমি ঠিকঠাক মতো করো, এরপরে যা হবে সেটা দেখা যাবে। তো আজকে আমি সাইফুল ইসলাম রাসেল স্যার তোমাদের সামনে এসেছি ইংলিশ ফার্স্ট পেপারের একটা ইউনিট তোমাদেরকে পড়ানোর জন্য। এবং এই ইউনিটটা তোমাদের একেবারেই নতুন তোমাদের কাছে, এবং তোমরা অনেকেই এই ইউনিটটা নিয়ে অনেক টেনশনে আছো, এবং সেটা তোমরা বুঝতেই পেরেছো, সেটা ইউনিট 16 অর্থাৎ গ্রাফিতি। এই প্যাসেজটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে, তাই আমি এই প্যাসেজটা দিয়ে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পাবলিক লাইফ বা ইউটিউবের যে ক্লাসগুলো সেটা শুরু করছি। তো সিন প্যাসেজ হিসাবে এই প্যাসেজটা আসতে পারে, সেই হিসেবে আমি সিন প্যাসেজটা তোমাদেরকে পড়াবো। যেহেতু প্যাসেজটা তোমাদের কাছে একটু কঠিন, তাই এই প্যাসেজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, মানে পরীক্ষা আসতে পারে এমন দুইটা অংশে ভাগ করে এই প্যাসেজটা তোমাদেরকে পড়াবো। আসো আমরা পড়ায় শুরু করি, পড়ায় চলে যাই। তাহলে আমাদের এই দেখো প্যাসেজটা স্টার্ট করতেছি, এবং এইটা আমরা কিভাবে পড়বো সেটা দেখাচ্ছি। এখানে দেখো প্রথম লাইনটা একটা কোটেশন আছে। কোটেশনটা হলো আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্ব এন্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল। এটা খুবই বিখ্যাত একটা কোটেশন, যেটা এখানে বলা আছে যে রাইটস দ্য pseudonymous street artist Banksy a sentiment that encapsulates the spirit of graffiti's defense. তো স্টার্টে দেখো শুরুতে যেটা বলেছে আর্ট। আর্ট মানে শিল্প বা শিল্পকলা। সেটা হতে পারে কোনো ছবি বা কোনো পেইন্টিং, কিংবা সেটা হতে পারে কোনো ফিল্ম, বা সেটা হতে পারে এনি টাইপ অফ আর্ট। ঠিক আছে, সো এই আর্ট সেটা যেটাই হোক, আর্টের একটা উদ্দেশ্য হলো কমফোর্ট দেওয়া, স্বস্তি দেওয়া। কাদেরকে স্বস্তি দিবে? তাহলে এখানে এই কমফোর্টটাকে আমরা বলতে পারি স্বস্তি। যে কোনো আর্টই হোক তার উদ্দেশ্য হলো স্বস্তি দেওয়া। কাদেরকে স্বস্তি দিবে? যারা ডিস্টার্বড অবস্থায় আছে, মানে দুর্দশাগ্রস্ত আছে, যারা দুর্দশাগ্রস্ত আছে। তাহলে এখানে আমরা বলতে পারি আর্ট শুড স্পিক ফর দ্য পিপল হু আর মার্জিনালাইজড। যারা মার্জিনালাইজড আছে সমাজে, তাদের জন্য কথা বলতে হবে আর্ট, যাতে তারা সমাজে কিছুটা স্বস্তি পায়, তাদের না বলা কথাগুলো যেন সবার সামনে ফুটে ওঠে। তারপর দেখো পরের পার্টে বলেছে এন্ড ডিস্টার্ব, একই সাথে আর্ট ডিস্টার্ব করবে কমফোর্টেবলকে। কমফোর্টেবল মানে সমাজে যারা কমফোর্টেবল সিচুয়েশনে আছে বা স্বাচ্ছন্দ্যে আছে, তাদেরকে ডিস্টার্ব করবে, তাদের জন্য এটা একটা অস্বস্তির কারণ হবে। ঠিক আছে, তাহলে ডিস্টার্ব আমরা বলতে পারি অস্বস্তি। অস্বস্তি প্রদান করবে কাদেরকে? অস্বস্তি প্রদান করবে যারা কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্যে রয়েছে তাদেরকে। তো এখানে দেখো খুব সম্ভবত আমার বানানটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। এটা এরকম হওয়ার কথা, স্বাচ্ছন্দ্য। হ্যাঁ, তার মানে আর্ট একই সাথে স্পিক করবে এগেইনস্ট ইনইকুয়ালিটি, ইনজাস্টিস ইন দ্য সোসাইটি। হ্যাঁ, এইটাই এখানে বলা হয়েছে, এবং এই কথাটা বলছে সুডোনোমাস। এই যে দেখো সুডোনোমাস শব্দের অর্থ হলো যাকে আমরা চিনি না, ছদ্মবেশী। হ্যাঁ, সে সবার সামনে নিজের নামে আসে না, তাকে আমরা সুডোনোমাস বলতে পারি। তার মানে সেটাকে আমরা বলছি ছদ্মবেশী। এবং তিনি একজন স্ট্রিট আর্টিস্ট। স্ট্রিট আর্টিস্ট মানে হলো রাস্তায় দেয়াল লেখক, যিনি রাস্তায় দেয়ালে বিভিন্ন ধরনের লেখা লিখে থাকে। ঠিক আছে, তো এই ওনার নাম হলো ব্যাংকসি। ব্যাংকসি, হ্যাঁ। তো তার যে একটা সেন্টিমেন্ট, এই যে একটা সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট মানে হলো মনোভাব। এই সেন্টিমেন্টটা এনক্যাপসুলেট করে। হ্যাঁ, এনক্যাপসুলেট শব্দের অর্থ হলো সংক্ষেপে বলা, সংক্ষেপে বলা। দ্য স্পিরিট অফ গ্রাফিটিস ডিফায়েন্স। স্পিরিট মানে কি? স্পিরিট মানে আমরা বলতে পারি চেতনা। যে জিনিসটা আমরা অনেক বেশি শুনেছি, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি,
গ্রাফিতি ইজ ডিফায়েন্স। তাহলে ডিফায়েন্স শব্দের অর্থ কি? ডিফায়েন্স শব্দের অর্থ হলো প্রতিরোধ। তাহলে আমরা যেটাকে গ্রাফিতি বলি সেটার যে মানে চেতনা আছে, সে প্রতিরোধের একটা চেতনা। যে গ্রাফিতি সবসময় যারা আমাদের সমাজের কমফোর্টেবল সিচুয়েশনে আছে বা যারা সমাজের রুলিং পর্যায়ে আছে তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের নেয়া ইনজাস্টিস বা তাদের নেয়া যে কোনো ধরনের ইনইকুয়ালিটি মূলক পদক্ষেপ আছে তার বিরুদ্ধে গ্রাফিতি কথা বলতে হবে। তো গ্রাফিতি এটা তো আর্টের একটা রূপ, গ্রাফিতি একটা আর্ট, ঠিক আছে? তো যে কোনো আর্ট সেটা ডিস্টার্ব করবে কাকে? কমফোর্টেবলকে। আর যে যারা ডিস্টার্ব অবস্থায় আছে তাকে কমফোর্ট প্রদান করবে। এটাই আর্টের মূল মন্ত্র, এটাই করা উচিত আর্টের, ঠিক আছে? তো এখন দেখো আমাদের দেশে বা সাধারণত আমরা যেটা দেখি যে যারা এই আর্টিস্ট আছে তাদের কি হওয়া উচিত ছিল? তাদের উচিত ছিল সমাজের যারা অবহেলিত তাদের পক্ষে কথা বলা, যারা সমাজের শাসক শ্রেণী আছে তাদেরকে তাদের ভুল ত্রুটিগুলো চোখে দেখিয়ে দেওয়া। এইটাই হলো আর্টের উদ্দেশ্য। এই কথাটাই ব্যাংকসি বলতেছে। তো এটা ছিল অর্থ। আমরা এবার সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে যদি তাকাই, এই যে দেখো আর্ট আমার এই বাক্যের সাবজেক্ট, আর্টটা হলো এই বাক্যের সাবজেক্ট, হ্যাঁ? এবং শুড এটা একটা মডাল অক্সিলারি, শুড একটা মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারির পরে আমরা যদি দেখি মেইন ভার্ব বসে, তাই না? তো এইখানে দেখো এই যে কমফোর্ট, এই কমফোর্টটা অ্যাকচুয়ালি আমার এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করতেছে, ভার্ব হিসাবে কাজ করতেছে। তার মানে এটা অর্থ স্বস্তি দেয়া হিসেবে কাজ করতেছে, স্বস্তি দেয়া হিসাবে কাজ করতেছে, ওকে? এবং কাদেরকে স্বস্তি দিবে? দা ডিস্টার্বড। দেখো ডিস্টার্বড, হ্যাঁ, ডিস্টার্ব যেহেতু অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ এইটা একটা প্লুরাল ফর্ম হিসাবে কাজ করে, মানে পুরো জাতিটাকে বোঝায়, হ্যাঁ? যারা সমাজে দুর্দশাগ্রস্ত ভাবে আছে তাদের সবাইকে কমফোর্ট দিবে। ঠিক একই রকম এইখানে ডিস্টার্বটা ভার্ব হিসাবে আছে, ডিস্টার্ব অর্থ ভার্ব, মানে ভার্ব হিসাবে কাজ করতেছে, পার্টস অফ স্পিচ। এবং কাদেরকে ডিস্টার্ব করবে? দা কমফোর্টেবলকে, মানে যারা সমাজের রুলিং ক্লাসে আছে তাদেরকে ডিস্টার্ব করবে, এটা বোঝানো হয়েছে। এবং এইখানে রাইটস দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে লেখা আছে, তাই ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যুক্ত হয় যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই হিসাবে এটা রাইটস আছে। এবং কে লিখেছে? সুডোনোমাস স্ট্রিট আর্টিস্ট, এবং তার নাম হলো ব্যাংকসি। এবং এরপরে আরেকটা কথা বলা আছে যে এই স্টেটমেন্টটা এনক্যাপসুলেট করে, সংক্ষেপে বলে গ্রাফিতির যে প্রতিরোধ সেটা আমাদেরকে বলে থাকে। এইবার একটা ঘটনার কথা আমরা দেখতে পাই যে জুলাই 16, 2024 আবু সাইদ, খুবই বিখ্যাত এখনকার পার্সপেক্টিভে যদি আমরা বলি, অ্যান আনআর্মড অর্গানাইজার, মানে একজন আনআর্মড মানে তার হাতে কোনো অস্ত্র ছিল না, তার মানে আমরা এখানে বলতে পারি তিনি একজন নিরস্ত্র ছিল, হ্যাঁ, নিরস্ত্র ছিল। এবং অর্গানাইজার শব্দের অর্থ হলো সংগঠক, তিনি একজন সংগঠক ছিল। কিসের সংগঠক ছিল? অফ দ্য স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র আন্দোলন, হ্যাঁ? তাহলে মুভমেন্ট মানে আমরা বলতে পারি কি? মুভমেন্ট মানে হলো আন্দোলন, স্টুডেন্টস মুভমেন্ট। এবার তোমরা একটু খেয়াল করো, এই বাক্যটাতে এস এর পরে একটা কমা আছে, এটা দ্বারা ছাত্রদের আন্দোলনকে বোঝায়, মানে প্লুরাল নাম্বার বোঝায়। সো যেহেতু এটা প্লুরাল নাম্বার তাই এস এর পরে কমা আছে, ঠিক আছে? যখন একজন স্টুডেন্ট হতো, যদি একজন স্টুডেন্ট হতো তখন এইরকম হতো স্টুডেন্টস, তখন গিয়ে এইরকম কমা হতো যে একজন ছাত্রের। তো এখন যেহেতু এটা সমগ্র দেশের ছাত্রদের বুঝিয়েছিল তাই এটা এস এর পরে কমাটা বসছে, ঠিক আছে? তাহলে এটার অর্থ হলো ছাত্রদের, এটার অর্থ হবে ছাত্রদের। তাহলে ছাত্রদের আন্দোলন, কিসের জন্য আন্দোলন করছে তারা? কোটা রিফর্ম করতে হবে, তাই না? তাহলে কোটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা ছিল সমাজে, তাহলে এই যে কোটাটাকে কি করতে হবে? রিফর্ম করতে হবে। রিফর্ম মানে সংস্কার করতে হবে, কোটা রিফর্ম, ওকে? এবং এই যে আবু সাইদ তিনি কে ছিলেন? বেগম রোকে ইউনিভার্সিটির রংপুর এটার একজন স্টুডেন্ট ছিলেন, ওকে? এবং তাকে গুলি করা হয়েছিল, ওয়াজ শট মানে
গুলি করা হয়েছিল, গুলি করা হয়েছিল। এই বাক্যটার স্ট্রাকচারটা দেখো, এই বাক্যটা কোন স্ট্রাকচারে লেখা হয়েছে। এই জায়গাটার দিকে যদি আমরা তাকাই, ভার্বটা এখানে ওয়াজ প্লাস শট, তাই না? তো এখানে দেখো এই যে ওয়াজ এটা হলো বি ভার্ব, আর এই যে শট এটা হলো V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে, এটা আছে প্যাসিভ ফর্মে, পাস্ট ইনডিফিনিট এবং প্যাসিভ ফর্মে আছে। আর এটা অর্থ হলো গুলি করা হয়েছিল, মানে কেউ একজন তাকে গুলি করেছিল এবং তাকে হত্যা করেছিল, and killed। এই যে ওয়াজ থাকার কারণে এইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। এখন কে তাকে গুলি বা হত্যা করেছিল, সেটা হলো দ্য পুলিশ। তাহলে পুলিশ সদস্যদের কেউ একজন তাকে গুলি করেছিল, তাই বাই পুলিশ। এবং যখন অ্যাজ হি স্টুড, যখন সে দাঁড়িয়েছিল, তিনি একজন নিরস্ত্র মানুষ দাঁড়িয়েছিল। তাহলে অ্যাজ শব্দের অর্থ কি? এই অ্যাজ শব্দের অর্থ যখন, অ্যাজ শব্দের অর্থ যখন, হ্যাঁ। স্টুড দাঁড়িয়েছিল, এটা পাস্ট ফর্মে আছে, V2 ফর্মে আছে। উইথ হিজ আর্মস, জাস্ট খালি হাতে দাঁড়িয়েছিল এবং হাত সে প্রসারিত করেছিল, স্ট্রেচড আউট। স্ট্রেচ আউট মানে প্রসারিত করা। তাহলে দুই হাত প্রসারিত করে সে দাঁড়িয়েছিল, ঠিক এইভাবে দাঁড়িয়েছিল, তাই না, পুলিশের সামনে। কিন্তু পুলিশ তাকে গুলি করতে কিন্তু বাকি রাখে নাই। এবং সে যাদেরকে রেখে গিয়েছে পৃথিবীতে, তার মধ্যে তার মা, এবং মা তো সন্তানের সবচেয়ে আপনজন, তাই না? বাবা মার কাছে সন্তানের মৃত্যু মেনে নেওয়াটা খুবই কঠিন, বিশেষ করে এই ধরনের মৃত্যু। তো লিভিং হিজ মাদার, তার মা, তার মায়ের নাম ছিল, আবু সাইদের মায়ের নাম ছিল মনোয়ারা বেগম। আবু সাইদের মায়ের নাম ছিল মনোয়ারা বেগম। তো এই যে দেখো, তো সে তো মোটামুটি পাগল হয়ে গেছে, কারণ সন্তানের মৃত্যুতে তো মা একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। তো সেটাকে এখানে বলছে শেল শকড। শেল শকড মানে হলো মানসিকভাবে বিপর্যস্ত বা মানসিক বিপর্যস্ত, ঠিক আছে? বিপর্যস্ত, একদম সে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং সে চিৎকার করছিল, কান্না করছিল এবং সে বলছিল, মাই সান অনলি ওয়ান্টেড আ জব, আমার ছেলে তো শুধু একটা চাকরি চেয়েছিল। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ হিম আ জব, তুমি যদি তাকে চাকরি দিতে না চাও, দেন ডোন্ট, দিও না। বাট ওয়াই ডিড ইউ কিল হিম, কেন তাকে হত্যা করেছো বা কেন তাকে হত্যা করেছিলে, এই কথাটা বলে সে কান্না করতেছিল। খুবই হৃদয় বিদারক একটা বিষয় আমরা এখানে পড়লাম। তাহলে এখানে আমরা একটা ঘটনা পড়লাম, সংক্ষেপে যদি আমি বলি, ঘটনাটা হলো আবু সাইদের ঘটনা, হ্যাঁ। এবং তিনি একজন নিরস্ত্র অর্গানাইজার ছিল, সংগঠক ছিল ছাত্র আন্দোলনের, এবং তাকে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে যখন সে নিরস্ত্র ছিল। তাহলে এই বিষয়টা আমরা এখানে জানতে পারলাম। এটা হলো জুলাই আন্দোলনের একটা ঘটনা, হ্যাঁ। এরপরে আসো, এরপরে কি আছে আমরা যদি দেখি, যে এই যে 60-এর দশক থেকে, সিন্স দা 1960s, হ্যাঁ। তো এখানে 1960s দ্বারা বুঝাইছে 60-এর দশক। 60-এর দশক মানে যখন আমরা ইস্ট পাকিস্তানের অংশ ছিলাম বা পাকিস্তানের অংশ ছিলাম, তখন থেকেই। তো এটা বুঝাইতে এখানে একটা প্রেপোজিশন ইউজ করা হয়েছে, সেটা হলো সিন্স। ওকে, তো সিন্স মানে থেকে বুঝাইছে। তাহলে 60-এর দশক থেকেই গ্রাফিতি ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশে গ্রাফিতি হ্যাজ সার্ভড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে বসেছে, হ্যাঁ। হ্যাজ সার্ভড মানে কাজ করা, কাজ করেছে। তাহলে কাজ করেছে, হ্যাঁ। অ্যাজ আ পাওয়ারফুল ভয়েস, একটা শক্তিশালী ভয়েস, কণ্ঠস্বর হিসাবে কাজ করেছে। ফর রেজিস্ট্যান্স মানে বিরোধিতা করা বা প্রতিরোধ করা। তাহলে প্রতিরোধের একটা শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে কাজ করেছে, প্রতিরোধ, হ্যাঁ। রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ। তাহলে আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেইখানে এই গ্রাফিতি একটা বড় একটা টুল ছিল। এরপর দেখো কি বলছে, ইন 1966 সালে, 66 সালে আমরা জানি 6 দফা আন্দোলন হয়েছিল। সেইখানে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট স্প্রে, যারা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট মানে সক্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভিস্ট মানে হলো সক্রিয় কর্মী, সক্রিয় কর্মী।
তারা স্প্রে পেইন্টেড স্লোগান, মানে তারা দেয়ালের মধ্যে স্প্রে করে স্লোগান লিখতো, এবং সেই স্লোগানটা ছিল ডাউন উইথ আইয়ুব খান। মানে আইয়ুব খান একজন স্বৈর শাসক ছিল সেই সময়ের, হ্যাঁ। তো আইয়ুব খানের পতন হোক বা আইয়ুব খান নিপাত যাক, এই ধরনের কথা এখানে বলতো। মানে প্রতিবাদ তো সবসময় স্ট্রং ভয়েসে হইতে হবে, তাই না? তুমি যদি মানে কারোর সাথে ঝগড়া করো খুবই লো ভয়েসে, তাহলে সেই ঝগড়ায় তুমি কিন্তু ফ্লোর পাবা না। মানে দেখবা যারা ঝগড়া করে তাদের গলার ভয়েস খুব উচ্চ উচ্চ স্বরে হয়, হ্যাঁ। তারা মনে করে যে আমি আমার গলার পাওয়ার দিয়ে জিতা যাব। তো মানে অ্যাকচুয়ালি এটাই করতে হয়। তো তুমি যখন কোনো রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করবা তখন এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো সেটা কিন্তু দোষের কিছু না, ঠিক আছে? তাহলে দেখো এইখানে বলা হয়েছে যে আইয়ুব খানের নিপাত যাক, এরকম একটা স্লোগান তারা দেয়ালে লিখে রাখতো অন ওয়াল। দেখো দেয়ালে লিখতো, এটা বুঝাইতে প্রেপোজিশন অন ব্যবহার হয়েছে। কোথায় লিখতো তারা? দেয়ালে লিখতো। ইউজিং গ্রাফিতি অ্যাজ আ কোভার্ট। এই কোভার্ট শব্দের অর্থ হলো গুপ্ত, কোভার্ট, হ্যাঁ, যেটা এখন খুবই মানে প্রচলিত একটা কথা। ইদানিং আমরা ফেসবুকে অনেক বেশি শুনছি, আমাদের রাজনৈতিক অঙ্গনে এই কথাটা হইছে। তো এই যে দেখো কোভার্ট মানে হলো গুপ্ত, কোভার্ট, হ্যাঁ। কোভার্ট মিন্স মানে হলো মাধ্যম। এই যে মিন্স, এই মিন্স শব্দের অর্থ হলো মাধ্যম। তাহলে গুপ্ত মাধ্যম, যেটা মানুষ মানে সবার সামনে করে না, লুকিয়ে লুকিয়ে করে। মিন্স অফ প্রোটেস্ট। প্রোটেস্ট মানে হলো বিরোধিতা করা বা আন্দোলন করা। প্রোটেস্ট মানে হলো বিরোধিতা করা, বিরোধিতা করা। এগেইনস্ট, বিরুদ্ধে। এগেইনস্ট শব্দের অর্থ হলো বিরুদ্ধে। তাহলে কার বিরুদ্ধে আন্দোলন করছে? কার বিরুদ্ধে? দেখো আর রিপ্রেসিভ রেজিম। রিপ্রেসিভ মানে হলো দমনমূলক, হ্যাঁ, দমনমূলক, যে মানুষের কোনো কথা শুনতে চায় নাই, মানুষ কি বলতে চায় জনগণ সেটা শুনতে চায় নাই, শুধুমাত্র মানুষকে দমন করতে চেয়েছিল। রেজিম মানে হলো শাসন, একটা দমনমূলক নিপীড়নমূলক শাসন, হ্যাঁ। এটাকে নিপীড়নমূলকও বলতে পারো, দমন না বলে এখানে নিপীড়নমূলক শাসন বলতে পারো। একটা নিপীড়নমূলক শাসন ছিল, যারা মানুষকে নিপীড়ন করেছে। তো যখন দেয়ালে এটা লিখতো আইয়ুব খানের পতন হোক, তখন স্টুডেন্টরা লেখার সময় অনেক সময় মিলিটারি ফোর্স চলে আসতো, মানে যারা এই সামরিক বাহিনীর সদস্য, তারা এসে যদি স্টুডেন্টদেরকে পাইতো তাহলে তাদেরকে তো নির্যাতন করার একটা সম্ভাবনা ছিল। তো এই জন্য স্টুডেন্টরা একটা মানে অভাবনীয় একটা পদ্ধতি এখানে ব্যবহার করছে। তো এই পদ্ধতিটা কি দেখো, হোয়েন মিলিটারি ফোর্স অ্যাপ্রোচড, অ্যাপ্রোচ মানে আসা, এই অ্যাপ্রোচ মানে আসা, মানে যখন কোনো মিলিটারি ফোর্স আসতো, মানে স্টুডেন্টরা যখন দেয়ালে লিখতো যে আইয়ুব খানের পতন হোক বা আইয়ুব খান নিপাত যাক, তখন মিলিটারি ফোর্স যখন আসতো তাদের থেকে বাঁচার জন্য স্টুডেন্টরা চিল্লাইতো, হ্যাঁ। সে এখানে একজন লিখতেছে যে আইয়ুব খানের পতন হোক, পিছন থেকে আরেকজন বলবে ওই চিকা চিকা বলে চিল্লে উঠতো, হ্যাঁ। তো এই যে চিকা চিকা বলে চিল্লে উঠতো, তো তোমরা তো চিকা চিনো, যে চিকা এক ধরনের ইঁদুর, যার মুখটা একটু একটু মানে একদম সরু থাকে। তো এই চিকা বলার কারণটা কি? চিকা বলার কারণ হলো যে ওরা এমন একটা ভান করতো যে ওরা চিকা মারতে আসছে, যে ওদের বাসা বাড়িতে অনেক চিকা হয়েছে, তো চিকা মারতে হবে, ওরা চিকা মারতে আসছে। তো মিলিটারিরা তো একটু গাধা ছিল ওই সময়, পাকিস্তানি মিলিটারিরা গাধা না থাকলে তো 1971 আমাদের সাথে হাইরা যেত না, তাই না? তো যাই হোক, তো ওরা ভাবতো যে স্টুডেন্টরা ওইখানে চিকা মারতে আসছে, তো এই জন্য ওরা চিল্লে উঠতো, হ্যাঁ, চিকা চিকা বলে চিল্লে উঠতো। তো এই চিকা ওদের জন্য একটা হিন্ট ওয়ার্ড ছিল, হ্যাঁ। এই চিকা শব্দের অর্থ হলো মৌল অর মাস্করেড। মৌল মানে ছোট, হ্যাঁ, মৌল মানে ছোট, আর মাস্করেড মানে হলো বড় ইঁদুর, ছোট বা বড় ইঁদুর, এইটা হলো চিকার অর্থ। এটা বলে তারা চিল্লে উঠতো এবং তারা ভান করত, প্রিটেন্ড করত। প্রিটেন্ড মানে ভান করা, হ্যাঁ। তাহলে প্রিটেন্ড করত, ভান করত। কিসের ভান করত? যে দে ওয়ার কিলিং রডেন্টস। রডেন্টস শব্দের অর্থ ইঁদুর, যে তারা ইঁদুর মারতেছে, এমন ভান তারা করত, ঠিক আছে। এবং দেখো টু ডিসগাইজ, ডিসগাইজ শব্দের অর্থ হলো ছদ্মবেশ, ছদ্মবেশ ধারণ করা, হ্যাঁ। টু ডিসগাইজ দেয়ার অ্যাকশন বা লুকানো বলতে পারো। এখানে এখানে ডিসগাইজ শব্দের অর্থ লুকানো ব্যবহার করতে পারো। তাহলে তারা যে কাজটা করত
এই কাজটা লুকানোর জন্য তারা এই চিকা চিকা বলে চিল্লায় উঠতো। তখন অন্যরা মানে একটু সতর্ক হয়ে যাইতো যে এখন সব সুন্দর মতো প্যাক ট্যাক কইরা একদম তারা এমন একটা ভান করতো যে ইঁদুর মারতেছে। তো দেখো এই যে এটাকে বলা হয় গ্যারিলা ট্যাকটিক্স। এই গেরিলা ট্যাকটিক্স কি? গেরিলা, এই যে গেরিলা ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে হলো কৌশল, কৌশল, হ্যাঁ, এই কৌশলটা ব্যবহার করত। মানে গেরিলা মানে হলো সম্মুখ যোদ্ধা না, তোমাকে পিছন দিক দিয়ে আক্রমণ করবে। যখন দুইজন সমান শক্তিশালী হয় তখন সম্মুখ যুদ্ধ হবে। যখন একজন অনেক শক্তিশালী হবে এবং আরেকজন একটু কম শক্তিশালী হবে, সে ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করবে। এটাই যুদ্ধের নিয়ম। হ্যাঁ, তো এই যে গেরিলা টেকটিক ব্যবহার করত, এইটাই মার্ক করে যে বিগিনিং অফ এ গ্রাফিতি। মানে গ্রাফিতির বৈশিষ্ট্যই হলো, গ্রাফিতি তুমি কারো সামনে বলে ইউজ করবা না, লিখবা না। যখন আমরা দেখি ওয়াল আর্ট যখন লেখা হয় তখন নিচের একটা সাইন দিয়ে দেয় অনেকে, কিন্তু যারা গ্রাফিতি করে সে কি সাইন দিবে? সাইন দিলে তো ওর খবর আছে, ঠিক আছে, ওর পোস্টার দেশ লাল বানায় ফেলবে পিঠা যারা শাসক শ্রেণী বা ক্ষমতাবান ব্যক্তিরা। তো এই বিষয়টা এখানে বলতেছে যে গ্রাফিতি অ্যাজ এ টুল অফ ডিসেন্ট। ডিসেন্ট মানে হলো ভিন্ন মত প্রকাশ করা। ডিসেন্ট শব্দের অর্থ হলো ভিন্ন মত প্রকাশ, ঠিক আছে। তাহলে ভিন্ন মত প্রকাশের একটা টুল, একটা মাধ্যম, একটা উপায় বলতে পারো হিসেবে এই যে গেরিলা ট্যাকটিক্সটা ইউজ করা হইতো বাংলাদেশে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। ইট প্লেইড আ ক্রুশাল রোল। হ্যাঁ, ক্রুশাল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা। কখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? আমাদের যুদ্ধের সময়ে, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধ, দ্য লিবারেশন ওয়ার ইন 1971। এবং এটা কিভাবে? যে দেয়ালের মধ্যে অনেক স্লোগান লিখে রাখতো, বুঝছো, অনেক স্লোগান তারা দেয়ালের মধ্যে লিখে রাখতো, যাতে মানুষরা, সাধারণ মানুষরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, তারা যেন এনকারেজড হয়, টু এনকারেজ জেনারেল পিপল। এবং আরেকটা বিষয় হলো অনেক সময় তারা ওইখানে যুদ্ধের টেকটিক বা ইনফরমেশন তারা শেয়ার করত। যুদ্ধের ইনফরমেশন দেয়ালে বাংলায় লিখতো। এখন পাকিস্তানিরা তো বাংলায় লেখা জানতো না, তো তারা এটা বুঝতো না যে এখানে কি লেখা আছে, কিন্তু যারা যোদ্ধা তারা সেই ইনফরমেশনটা পাওয়া যাইতো। তার মানে এই যে দেখো, গ্রাফিতি আমাদের মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে কাজ করেছিল। তাহলে এই প্যারাটাতে আমরা কি পড়লাম? যে আমাদের প্রি লিবারেশন ওয়ার যখন হয়েছে, মানে মুক্তিযুদ্ধের পূর্বের যে মুভমেন্ট, হ্যাঁ, বাট সেইখানে রোল অফ গ্রাফিতি, গ্রাফিতি কি ভূমিকা রাখছে। তাহলে এখানে আমরা এই বিষয়টা এখানে দেখতে পাইছি যে মুক্তিযুদ্ধের পূর্বে বা মুক্তিযুদ্ধ পর্যন্ত গ্রাফিতি আমাদের আন্দোলনে কি ভূমিকা রেখেছে। তো এই অংশে আমরা দেখতে পেয়েছি গ্রাফিতি আমাদের প্রি লিবারেশন বা লিবারেশন ওয়ার পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সেইখানে কি ভূমিকা রেখেছিল। তো এরপরে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমস মানে সাম্প্রতিক সময়ে। রিসেন্ট শব্দের অর্থ তো সাম্প্রতিক, তাহলে রিসেন্ট টাইমস শব্দের অর্থ হলো সাম্প্রতিক সময়ে। সাম্প্রতিক সময়ে গ্রাফিতি হ্যাজ রিসারফেসড। রিসারফেসড হলো পুনরুত্থিত হওয়া বা পুনরায় জাগ্রত হওয়া, ঠিক আছে, পুনরুত্থান যেটাকে আমরা বলি। তাহলে হ্যাজ রিসারফেসড তার মানে যেটাকে আমরা বলি পুনরায় জাগ্রত হওয়া। তাহলে গ্রাফিতি পুনরায় জাগ্রত হয়েছে, পুনরায় জাগ্রত হয়েছে। মানে আমরা যখন 1960s এর যে সংগ্রামগুলো দেখতে পাইলাম বা 1919 যে সংগ্রামগুলো আমরা দেখতে পাইলাম, তারপরে আমাদের 24-এর যে আন্দোলন, সেখানে আবার গ্রাফিতি ফিরে এসেছে আমাদের কাছে একটা মাধ্যম হিসেবে। তাহলে কি হিসেবে? অ্যাজ। এই দেখো অ্যাজ, অ্যাজ শব্দের অর্থ হলো কি? হিসেবে। তাহলে অ্যাজ আ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ ডিসেন্ট। তাহলে পাওয়ারফুল এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে প্রকাশ মাধ্যম। ডিসেন্ট, ডিসেন্ট শব্দের অর্থ ভিন্ন মত। ডিসেন্ট শব্দের অর্থ হলো ভিন্ন মত। তাহলে ভিন্ন মত প্রকাশের একটা মত প্রকাশ, ঠিক আছে। তাহলে ভিন্ন মত প্রকাশের একটা মাধ্যম হিসেবে গ্রাফিতি আবার আমাদের কাছে ফিরে এসেছে বা পুনরায় জাগ্রত হয়েছে। পার্টিকুলারলি, বিশেষ করে, পার্টিকুলারলি মানে হলো বিশেষ করে,
বিশেষ করে ডিউরিং, ডিউরিং মানে সময়ের মধ্যে, ডিউরিং শব্দের অর্থ সময়ের মধ্যে। ডিউরিং দ্য জুলাই আপরাইজিং মানে যখন জুলাই আপরাইজিং হলো আমাদের দেশে, জুলাই আপরাইজিং যখন হলো তখন থেকে এটা আমাদের মধ্যে আবার ফিরে এসেছে। তখনকার সময়ের যারা এই আন্দোলন করেছে সেই স্টুডেন্টদের মধ্যে গ্রাফিতি একটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম ছিল। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, স্প্রে পেইন্টেড মেসেজ, তার মানে মেসেজ আমরা কি করেছি, দেয়ালে স্প্রে করেছি। তো সেইখানে লেখা ছিল দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার, দেশটা কারো বাপের না, মানে নির্দিষ্ট কারো দেশ না, এটা এটা আমাদের সবার দেশ। নির্দিষ্ট একটা মানুষ এসে বলবে যে এটা আমার দেশ, এই দেশের মালিক আমি, সেটা হবে না। এই দেশের মালিক সবাই, সাধারণ জনগণ, ছাত্র থেকে শুরু করে যারাই এই দেশের মানুষ, তারা সবাই এই দেশের স্টেক হোল্ডার, তাই না? তো সেটাই এখানে বোঝানো হয়েছে যে দেশটা কারো বাপের না। তো এটা ইনভোক করছে। ইনভোক শব্দের অর্থ হলো জাগ্রত করা। ইনভোক শব্দের অর্থ হলো জাগ্রত করা। জাগ্রত করা। দা লিগ্যাসি, লিগ্যাসি মানে হলো পরম্পরা বা ঐতিহ্য। লিগ্যাসি শব্দের অর্থ হলো পরম্পরা বা ঐতিহ্য। লিগ্যাসি অফ দ্য পাস্ট মুভমেন্টস, আমাদের যে অতীত আন্দোলনগুলো ছিল সেই অতীত আন্দোলনগুলোর যে একটা পরম্পরা, একটা ঐতিহ্য, সেটাকে আবার জাগিয়ে তুলেছে, যেটা ইকো করেছে। ইকো মানে প্রতিধ্বনি দেওয়া, ইকোইং, ইকো মানে প্রতিধ্বনি, প্রতিধ্বনি, হ্যাঁ, ইকোইং দ্য আইকনিক। আইকনিক মানে দৃষ্টিনন্দন বা স্পেসিফিক ভাবে কোনো কিছু অনেক বিখ্যাত, সেটা বুঝাইতে হলে আইকনিক শব্দটা ইউজ করা হয়। এবং একটা আইকনিক স্লোগান ছিল গণতন্ত্র মুক্তি পাক, লেট ডেমোক্রেসি বি ফ্রি। তো এই কথাটা ফেমাসলি রিটেন, খুবই বিখ্যাতভাবে লেখা ছিল দ্য বডি অফ প্রোটেস্টার নূর হোসাইন। নূর হোসাইন এরশাদ শাসনের সময়ে, ডিউরিং দ্য এরশাদ রেজিম, মানে এরশাদের শাসনকালে তখন যে আন্দোলন হয়েছিল, 90-এর গণতন্ত্রের যে আন্দোলন হয়েছিল বা স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, ওই আন্দোলনের একজন প্রোটেস্টার ছিল, একজন প্রতিরোধকারী ছিল। এখন নূর হোসেনকে তো তোমরা অনেকেই জানতে, মানে জেনে থাকবা যে খালি গায়ের একটা লোক, মাথায় ঝাঁকড়া চুল, সে তার বুকের মধ্যে লিখছে স্বৈরাচার নিপাত যাক এবং পিঠে লিখছে গণতন্ত্র মুক্তি পাক। তাহলে এই যে তার স্লোগান, আসলে যারা মানে শাসক শ্রেণী, এই স্লোগানগুলো তাদের খুব গায়ে লাগে, তারা এগুলো মেনে নিতে পারে না, তারা তাদের বিরোধিতা কোনো কথাই তারা মেনে নিতে পারে না, ঠিক আছে? তো অ্যাজ আ রেজাল্ট তাকে গুলি করে কিন্তু হত্যা করা হয়েছে নূর হোসেনকে সেই আন্দোলনের মধ্যে। তো এরপরে কিন্তু আন্দোলন অনেক বেগবান হয়েছে। তো এই যে দেখো, নূর হোসাইন ডিউরিং দ্য এরশাদ রেজিম, এরশাদ শাসনের সময় নূর হোসেনের যে গায়ে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, সেইটার একটা প্রতিচ্ছবি আমরা এর মাধ্যমে দেখতে পাইলাম যে দেশটা কারো বাপের না। মানে এইরকম কড়া কথা বলা হয়েছে। আন্দোলন করতে হলে তোমাকে কড়া কথাই বলতে হবে, সহজ কথায়, খুবই মিন কথায় আন্দোলন তো হবে না, সংগ্রাম হবে না, প্রতিরোধ হবে না। কোনো কিছুর প্রতিরোধ করতে হলে তোমার খুবই স্ট্রংলি ভয়েস উত্থাপন করতে হবে। সেই বিষয়টা এখানে বুঝাইছে যে ডিউরিং এরশাদ রেজিম এন্ড ইচ স্ট্রোক অফ পেইন্ট, পেইন্টের প্রত্যেকটা আঁচড়, হ্যাঁ, শিল্পীর যে তোমার কি বলে এটাকে, তুলি, হ্যাঁ, তুলির যে আঁচড়, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছে, মানে আবার আমাদের কাছে ফরওয়ার্ড করছে। ফরওয়ার্ড মানে এগিয়ে দেওয়া, ক্যারি ফরওয়ার্ড বহন করা। কি বহন করছে? তাহলে কি বহন করছে আমাদের কাছে? কি বহন করছে? হিস্ট্রিটাকে বহন করছে। আর হিস্ট্রি ইতিহাসকে বহন করছে, যে আমাদের প্রতিরোধের ইতিহাস, হিস্ট্রি অফ ডিফায়েন্স দ্যাট হ্যাজ শেপড, যেটা শেপ করেছে, গঠন করেছে, হ্যাজ শেপড মানে গঠন করেছে, যেটা গঠন করেছে আমাদের বাংলাদেশের পলিটিক্সকে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক ভূমিকে, রাজনৈতিক যে একটা বিষয় আছে সেটা আমাদের দেশে আন্দোলন একটা বড় বিষয়, তাই না? এবং এটা এই ছবিটা যেন এঁকে দিচ্ছে, কানেকশন তৈরি করছে, ড্রয়িং কানেকশনস বিটুইন past and present struggles for justice। আমরা জাস্টিসের জন্য অতীতেও সংগ্রাম করেছি, এখনও আমরা সংগ্রাম করছি। জাস্টিস মানে হলো
ন্যায় বিচার বা ন্যায় বলতে পারো, ন্যায়ের জন্য আমরা অতীতেও সংগ্রাম করেছি, এখনো সংগ্রাম করতেছি। তার মানে আমাদের ইতিহাসে মুভমেন্ট বা আন্দোলন বা প্রতিরোধ একটা বড় একটা অংশ ছিল। তো এই ছিল আমাদের প্যাসেজটা। হ্যাঁ, তো এই প্যাসেজের আমরা যদি তিনটা অংশ চিন্তা করি, প্রথম অংশে আমরা দেখতে পাইলাম যে আর্ট সম্পর্কে একটা স্টেটমেন্ট আমরা এখানে দেখতে পাইলাম। তারপরে আমরা এখানে জুলাই একজন যোদ্ধা যার নাম ছিল আবু সাইদ, তার সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। এরপরে আমরা এখানে আমাদের অতীত ইতিহাসে গ্রাফিতির কি ভূমিকা আছে সেটা এখানে আমরা দেখতে পেয়েছি, এবং এইখানে এসে আমরা দেখতে পেয়েছি যে গ্রাফিতি আমাদের রিসেন্ট টাইমসের যে মুভমেন্ট সেইখানে কি ভূমিকা রাখছে। তো এইবার আসো আমরা এখানে কিছু এমসিকিউ সলভ করি। তো এই এমসিকিউ গুলা পরীক্ষায় যে আসবে ব্যাপারটা সেরকম না যে এটাই পরীক্ষায় আসবে, এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য যে এমসিকিউ কোশ্চেন কেমন হয়, কিভাবে আমরা অ্যান্সার করব। এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে তখন আমরা কি করব। তো কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমফোর্ট, কমফোর্ট মানে তো আরাম দেয়া, তাই না? এই কমফোর্ট শব্দের অর্থ হলো আরাম দেয়া। তাহলে এটার মিনিংটা কি? চারটা অপশন আছে, সাপোর্ট, ঠিক আছে, এজ, কন্ট্রোল, অপারেশন। তো এজ শব্দের অর্থ কিন্তু আরাম দেওয়া, এজ হলো এটা সিনোনিম, কমফোর্টের সিনোনিম হলো এজ। তাহলে আমি অ্যান্সার হিসেবে কিন্তু এই এজটাকে গ্রহণ করতে পারি, এটা হলো অ্যান্সার। ডিরেক্ট সিনোনিম বলছে, তাহলে তো এখানে আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রশ্নই আসে না। বি নম্বরে দেখো রেজিস্ট্যান্স বা প্রতিরোধ, রেজিস্ট্যান্স করা। হ্যাঁ, তো এখানে দেখো সাপোর্ট বা এগ্রিমেন্ট, কনভিশন বা অপোজিশন। অপোজিশন মানে তো কোন কিছুর বিরোধিতা করা, তাহলে অপোজিশনটা হলো এটার কারেক্ট অ্যান্সার। নাম্বার সি তে দেখো লিগ্যাসির কথা বলছে, লিগ্যাসি ঐতিহ্য বা পরম্পরা। এখানে দেখো মেমোরি, ইনোভেশন, হেরিটেজ এন্ড ইনভেনশন। তো এখানে ঐতিহ্য যার অর্থ হলো সিনোনিম, সিনোনিমটাই যদি আমরা দেখি তাহলে হেরিটেজ হলো এটার একটা সিনোনিম, তাহলে এটাই এটার আনসার হিসেবে আমরা গ্রহণ করতেছি। নাম্বার ডি তে দেখো রিপ্রেসিভ, নিপীড়নমূলক। হ্যাঁ, তাহলে রিপ্রেসিভের সিনোনিম হিসেবে আমরা অপ্রেসিভকে গ্রহণ করছি, এটার কারণ এটা তো সিনোনিম। হ্যাঁ, ডিফায়েন্স, ডিফায়েন্স মানে প্রতিরোধ করা, এটারও সিনোনিম আমাদের কাছে জানতে চেয়েছে, ডিফায়েন্স। তো ডিফায়েন্সের সিনোনিম কি? রেজিস্ট্যান্স, তাই না? যেহেতু রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, তাহলে এই রেজিস্ট্যান্স হলো এটার অ্যান্সার। হু ইজ দ্য আর্টিস্ট মেনশন ইন দ্য টেক্সট? পিকাসো বা দিভিঞ্চি বা ব্যাংসি বা রেমব্রান্ট। তো আমরা জানি ব্যাংসির কথা শুরুতেই বলছে, তাহলে ব্যাংসি হলো অ্যান্সার। হ্যাঁ, গণতন্ত্র মুক্তি পাক, এটা অর্থ কি? তো গণতন্ত্র মুক্তি পাকের অর্থ তো আমরা দেখছি লেট ডেমোক্রেসি বি ফ্রি বা ডেমোক্রেসি মাস্ট বি ফ্রি, এটা হলো এটার অ্যান্সার। তাহলে এইরকম এমসিকিউ তুমি যদি প্যাসেজটা খুব ভালো করে বুঝো, ওয়ার্ড মিনিং গুলো ঠিকঠাক মতো পড়ো এবং ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম গুলো পড়ে ফেলো, তাহলে এই এমসিকিউ গুলো সলভ করা তোমার কাছে কঠিন হবে না। এইবার দেখো আমরা কোশ্চেন অ্যান্সারে যাই। কোশ্চেন অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু কিছু জায়গায় আমাদের যে স্টেটমেন্ট গুলো ছিল তার ব্যাখ্যাগুলো জানতে চাইছে কোশ্চেনে। তো এটা যে স্যাম্পল কোশ্চেন, প্রথম কোশ্চেনে বলছে যে ব্যাংকসির ভিউটা কি। হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট যদি করি কিভাবে লিখবো দেখো, আমরা স্টার্ট করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা স্টার্ট করলে এখানে শুরুতে আমরা সাবজেক্টটাকে লিখি যার ভিউটা জানতে চাইছে, তাহলে আমরা এখানে লিখি যে ব্যাংকসিস ভিউ অন the role of art। কোশ্চেন দেখো প্রেজেন্ট টেন্সে আছে, ইজ আছে, তাহলে এখানে আমি প্রেজেন্ট টেন্সে অ্যানসারটা লিখব, ইজ দ্যাট আচ্ছা আর্ট শুড স্পিক, তাই না? আর্ট শুড স্পিক in favor of the disturbed or
মার্জিনালাইজড পিপল। তাহলে আর্ট কার পক্ষে কথা বলবে? যারা সমাজে বঞ্চিত লোক, মার্জিনালাইজড, তাদের পক্ষে, বা যারা ডিস্টার্বড আছে তাদের পক্ষে কথা বলবে, তাই না? ইট এক্সপ্রেস দ্য আনস্পোকেন, কি বলে এখানে, তাদের দাবিগুলা, ঠিক আছে? সেই দাবিগুলো এখানে ফুটায় তুলতে হবে। তো এটা হলো মূল বিষয় এখানে তুলে আসতেছে, যে আর্ট কথা বলবে ডিস্টার্বডদেরকে নিয়ে, আর্ট কথা বলবে ইন ফেভার অফ মার্জিনালাইজড পিপল। এবং আমরা যদি বলতে পারি অলসো it should speak দিয়ে দেই, it should speak against the prevailing by existing inequality and injustice of our সোসাইটি। এটাই হলো আর্টের মূল বিষয়, যে আর্ট সবসময় ডিস্টার্বড, মার্জিনালাইজ লোকদের নিয়ে কথা বলবে এবং ইনইকুয়ালিটি বা ইনজাস্টিসের বিপক্ষে কথা বলবে। এটা হলো ব্যাংকসির ভিউ। হ্যাঁ, পরের কোশ্চেনটাতে বলছে যে গ্রাফিতি কিভাবে আমাদের 1971 সালে একটা ভূমিকা রেখেছে গ্রাফিতি। তাহলে আমরা যদি বলি গ্রাফিতি প্লেড, এইখানে প্লেড কেন হলো? কারণ আমার কোশ্চেনে ডিড দিয়ে কোশ্চেন করছে। হ্যাঁ, প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল, গ্রাফিতি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? বাই স্প্রেডিং, স্প্রেড করার মাধ্যমে, বাই স্প্রেডিং, হ্যাঁ, দা স্লোগানস, হ্যাঁ, স্লোগান স্প্রেড করে দিয়েছে among common people, and giving information about our liberation war, ঠিক আছে? It also encouraged people in favor of our liberation war। তাহলে এইভাবে সে আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রাখছে। তাহলে এখানে আমরা গ্রাফিতির ভূমিকা কিন্তু বুঝতে পারলাম, যে গ্রাফিতি আমাদের মুক্তিযুদ্ধে কি ভূমিকা। এখন এই অ্যান্সারে যে তোমরা লিখবে ব্যাপারটা তা না, আমার কাছে ইনস্ট্যান্ট এই অ্যান্সারটা মাথায় আসছে, আমি লিখে দিলাম। হ্যাঁ, যে গ্রাফিতি আমাদের মুক্তিযুদ্ধে কি ভূমিকা রাখছে। তো এইভাবে কোশ্চেন অ্যান্সারটা আমাদেরকে লিখতে হবে। কোশ্চেন অ্যান্সার সাইজটা কতটুকু হবে তোমরা মোটামুটি বুঝতে পারছো। 2 মার্কের জন্য এতটুকু অ্যান্সার লেখাই এনাফ। হ্যাঁ, তারপরে কোশ্চেন দেখো, why did the protester use the term চিকা? তারা কেন চিকা ব্যবহার করছে? এই টার্মটাকে তারা কেন ব্যবহার করছে? টু হাইড দেয়ার অ্যাক্টিভিটিস বা টু ডিসগাইজ, তারা ছদ্মবেশ ধারণ করতে চাইছে, তাই না?
কারণ তারা যদি ধরা পড়তো তখন তো তারা সেইখানে নিপীড়িত হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হইতো। তাহলে দেখো আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি, যে প্রোটেস্টার্স, এইটুকু আমরা কেটে দিব। ইউজ দ্য টার্ম চিকা when people approach, ঠিক আছে, to hide or disguise their graffiti activities, from, যেহেতু এখানে পুলিশ বলছে তাহলে আমরা পুলিশ লিখি ফ্রম দ্য পুলিশ, কারণ তারা এই পুলিশদের থেকে তাদের কাজটাকে লুকাইতে চাইতো, যে পুলিশ যেন না জানে এই কাজটা তারা করছে, কারণ এটা করলে তাদের অপ্রেসড হওয়ার একটা সুযোগ আছে, তাই না? তাহলে এই বিষয়টা আমরা এখানে দেখতে পাইলাম। তো এবং ছাত্ররা খুবই সাংকেতিক শব্দ দ্বারা কথা বলতো, যে বন্ধুকে বলতো চল আজকে চিকা মারতে যাই। তো এই চিকা মারা এটা কিন্তু একটা, এই যে চিকা মারা এটা একটা বাগধারা আছে, বুঝছো? এই চিকা মারা মানে হলো দেয়াল লিখন, বাংলা একটা এইখান থেকে একটা বাগধারা সৃষ্টি হয়েছে, চিকা মারা মানে হলো দেয়াল লিখন। ওকে, এটা কিন্তু এখান থেকে আসছে। এরপরের পার্টে দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার্স, এইটা দ্বারা কি বুঝাইছে, যে দেশটা কারো বাপের না, এটা দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ, তাহলে দ্য ফ্রেজ ইমপ্লাইজ, এই ফ্রেজটা কি বুঝাইছে? implies that our country belongs to all classes of people, of our country, nobody can claim the country belongs to him or her, তাই না? এটা কেউ ক্লেম করতে পারবে না, দেশটা তো কারো বাবার না, এটা সব মানুষের, সাধারণ মানুষের রক্তে অর্জিত একটা দেশ, তাই না? আমরা এই দেশটাকে স্বাধীন করেছি আমাদের রক্তের মাধ্যমে, তাহলে এটা আমাদের সকল মানুষের দেশ। হাউ ডাজ দ্য গ্রাফিতি কানেক্ট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট? দেখো এখানে ডাজ দিয়ে প্রশ্ন করছে, যখনই প্রেজেন্টে কোশ্চেন করতেছে আমরা প্রেজেন্ট অ্যান্সার দিচ্ছি, যখন পাস্টে কোশ্চেন করতেছে আমরা পাস্ট অ্যান্সার দিচ্ছি। তাহলে এখানে গ্রাফিতি কানেক্টস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট স্ট্রাগলস ইন বাংলাদেশ। হ্যাঁ, কিভাবে? resembling the tool of graffiti in each movements from 1960s to 2024। তার প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে গ্রাফিতি কি ছিল? একটা কমন টুল ছিল, তাই না? গ্রাফিতি হ্যাজ বিন আ কমন টুল ইন every movements in Bangladesh, like 1960s, 1990, 2040, সব জায়গায় একটা কমন টুল ছিল, এবং এটা মনে করায় দেয়, it reminds us the past history of our movement, আমাদের মুভমেন্টের অতীত ইতিহাসকে আমাদেরকে মনে করিয়ে দেয়। তোমরা চাইলে এই পার্টগুলো এখানে অ্যাড করতে পারো। তাহলে মোটামুটি দেখো, তুমি যদি প্যাসেজটা বুঝো, তারপরে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম পড়ো, এই প্যাসেজ কিন্তু তোমার কাছে কঠিন লাগবে না। হ্যাঁ, তো এইভাবে তুমি যদি এই প্যাসেজগুলো প্র্যাকটিস করো, শেষ সময়ে এসেও প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো প্র্যাকটিস করলেই পরীক্ষাটা খুবই সহজ লাগবে। ওকে, তো এই ছিল আমাদের এই অংশটার আজকের ক্লাস। তো তোমরা এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, তোমার কাজ যেটা সেটা হলো পড়াশোনা করা, যতটুকু সময় আছে ওইটুকু সময়কে বেস্ট ইউজ করা, সেটা করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু তুমি পাবা। এটা তোমাদের জন্য সবসময় দোয়া রইল, শুভকামনা রইল। তোমরা অনেক বেশি ভালো করো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।